ইরান ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের বিষয়টি পর্যবেক্ষণ করছে অন্তর্বর্তী সরকার বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে তেলের দাম বাড়ানোর চিন্তা নেই, এখনই সরকারের নেই। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। আমরা তো এলএনজির উপর ডিপেন্ড করি বেশি, এবং ইভেন শুধু যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না, আমার সার যেগুলো আসবে আপনি জানেন বেশিরভাগ জাহাজ আসে কোন দিক থেকে, যে হরমুজ প্রণালী দিয়ে আসে, সেটা এফেক্ট করতে পারে। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। অন্তর্বর্তী সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশনে দেওয়া সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলছে। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হয়। বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, আইনসভায় নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। এর আগে সূচনা বক্তব্যে আলী রিয়াজ বলেন, কিছু বিষয়ে অনৈক্য থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দিতে হবে। জুলাই মাসে জাতীয় সনদ দেয়া হবে বলেও জানান তিনি। তাহলে আমরা বলতে পারি যে আপনাদের সাথে এখন আলোচনার পরিপ্রেক্ষিতে যেহেতু সর্বোচ্চ ম্যাথমেটিক্যালি আপনি যেটা বলেছেন সেটা ঠিক, যে আসলে সর্বোচ্চ 50% হবে, 4টা প্লাস হবে না, এটা হবে না, কারণ 50-র বেশি তো আসলে না পেলে তা কোনো অবস্থাতে ক্ষমতাই কেউ যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা যদি বলি যে কমিটিগুলির সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলকে প্রদান, এই বিষয়ে তো আপত্তি নাই। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। সকাল 11টায় শুরু হয় বৈঠক। এতে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী সামা ওয়াবেদ। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, বৈঠকে বাংলাদেশ ব্রাজিল সম্পর্ক, বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, ফুটবল সহ বিভিন্ন খেলায় সহযোগী করতে আগ্রহী ব্রাজিল। এ সময় রাজনৈতিক সহনশীলতা না থাকলে শত সংস্কারেও কাজ হবে না বলে মন্তব্য করেন আমির খসরু। এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের ভবিষ্যৎ সামনের দিকে চলার পথটাকে বিঘ্নিত করা ঠিক হবে না। আমি তো মনে করি খুবই সুষ্ঠু একটা বিবেচনা প্রসূত আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। তো আমরা একটু ধৈর্য সহকারে এগোতে থাকি। আমি মনে করি সব কিছু সমাধান আগামী দিনে হবে, এবং সময় মতো দেশে নির্বাচন হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে, জনগণের যে ভোটাধিকার, মানবাধিকার, তার মালিকানা ফিরে পাওয়ার যে যার জন্য এত ত্যাগ স্বীকার করেছি আমরা এতদিন, সেটা আমরা সময় মতো হয়ে যাবে এবং দেশ সেদিকেই যাচ্ছে। জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনাল 2-এর সদ্য নিয়োগ পাওয়া 3 বিচারককে সংবর্ধনার মাধ্যমে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সকালে বিচারকদের এই সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সংবর্ধনা শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই আগস্টের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হবে, এতে কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। এদিন জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নয়তো তাদের অনুপস্থিতিতে বিচার চলবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। বিগত 17 বছরে বাংলাদেশের মানুষের উপর ঘটে যাওয়া সমস্ত রকম অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা, এটা আমাদের কাছে ট্রাইব্যুনালের কাছে, আপনাদের কাছে প্রত্যাশা। এই যে কালচারে পরিণত করা হয়েছিল বাংলাদেশের গুমকে, রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কোনো অরাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, এই কালচার থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে
কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্প্রতি দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট আক্রান্ত হওয়ায় ঘটনায় জনমনে তৈরি হয়েছে উদ্বেগ। আর তাই করোনা সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলতে এরই মধ্যে মাস্ক পরিধান সহ 11 দফার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু সরকারি এসব নির্দেশনা বিষয়ে এখনও মানুষ জ্ঞাত না থাকায় সেই নিয়ম মানছেন না কেউই। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমিত হলেও পরিস্থিতি মহামারীতে রূপ নেওয়ার শঙ্কা নেই। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। 2020 সালের 8 মার্চ প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত করা হয় করোনা আক্রান্ত রোগী। এর 10 দিন পরেই ঘটে প্রথম মৃত্যুর ঘটনা। বিশ্বের অন্যান্য দেশের মতো এক কঠিন সময় পার করে বাংলাদেশ। সেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে 2023 সালে। গত 5.5 বছরে প্রায় 30,000 মানুষ মারা যায় করোনায়। পরবর্তীতে মানুষ ফিরতে শুরু করে স্বাভাবিক জীবনে। কিন্তু সম্প্রতি করোনার নতুন ধরনের আক্রান্ত হওয়ার হার তৈরি করে উদ্বেগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হন 23 জন। কোভিডের যে প্যান্ডেমিক সিচুয়েশন দ্যাট ইজ ওভার, সেটা হওয়ার পরে আমরা শুধু না, পৃথিবীর সর্ব জায়গায় যে শিথিলতা যদিও চলমান আছে প্রক্রিয়া এবং টিকা চলমান আছে। মে মাসে সেই সংখ্যা 64, মারা গেছেন 1 জন। তাই বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের হার বেশি হলেও পরিস্থিতি মহামারীতে নেওয়ার শঙ্কা নেই। তিনি জানান, সংক্রমণ ঠেকাতে সরকারকে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মহামারী আকারে ধারণ করা আমার কাছে মনে হচ্ছে যে ওরকম মহামারী নাও হতে পারে কয়েকটা কারণে। এক নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু ব্যাপক ভিত্তিক ভ্যাকসিনেশন করা হয়েছে। তো এরপরেও আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখা, আশেপাশে যে বিষয় দেশগুলো আছে সেই সব জায়গায় তাদের যে মহামারী তাদের যে কেসগুলো ধরছে সেখানে কিন্তু অ্যাবনর্মাল কেস পেলে তাদের থেকে আইসোলেশন বা তাদের থেকে একটু রেস্ট্রিকশন করা, বাইরে থেকে যারা আসতেছেন। এখন সবচেয়ে বেশি জরুরি বিষয় হচ্ছে মাস্ক পরা। স্বাস্থ্য অধিদপ্তর করোনা সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলতে মাস্ক পরিধান সহ 11 দফা নির্দেশনা দিলেও রাজধানীর মানুষ মানছেন না তার একটিও। ব্যস্ততার কারণে মাস্কটা পরি নাই, এটা আমার ব্যর্থতা। আমি সচেতন না। ইসলাম হাসপাতালে সবাই বলতেছে যে মাস্ক পরে আসতে হবে। এই ভেরিয়েন্টটা নাকি আগের ভেরিয়েন্টের থেকে আরও 5 গুণ শক্তিশালী। সো সেই হিসেবে আমি মনে করি আমাদের সবারই আবার নতুন করে বেশি সচেতন হওয়া উচিত। নতুন করে করোনা আক্রান্তের বিষয় কেউ কেউ অবগত হলেও অনেকে এ ব্যাপারে যেন কিছুই জানেন না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বরিশালের মুলাদী উপজেলায় আড়িয়াল খাঁ শাখা নদীর উপর 300 মিটার নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হয় 5 গ্রামের অন্তত 15,000 মানুষকে। নিজেদের টাকায় তৈরি বাঁশের এই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হতে হয় মাদ্রাসা, প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের। হাসপাতালগামী রোগীদের পড়তে হয় চরম ভোগান্তিতে, হরহামেশায় পড়তে হয় দুর্ঘটনার কবলে। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। এ যেন 80 দশকের সাঁকোর ওপারে ছবিতে আঁকা কোনো গ্রাম। 300 মিটার এই বাঁশের সাঁকোটি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের লক্ষ্মীরহাটে আড়িয়াল খাঁ শাখা নদীর উপর। এলাকাবাসীর উদ্যোগে তৈরি চলাচলের একমাত্র মাধ্যম নড়বড়ে এই বাঁশের সাঁকো এখন চরম দুর্ভোগের কারণ। এই সাঁকোটা দিয়া দৈনিক অন্তত হাজার হাজার পাবলিক যাওয়া আসা করে। এপার ওপার 2টা স্কুল এবং পোলাপান স্কুলে যাওয়া আসা করে। পড়িয়া অ্যাক্সিডেন্ট হচ্ছে, একজনের পেটের আতুরি বাইরে হয়ে গেছে, এই বাচ্চাটা মারাই গেছে। সাঁকো পার হতে গিয়ে হরহামেশায় দুর্ঘটনার কবলে পড়তে হয় স্কুলগামী শিক্ষার্থীদের। চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। আমরা স্কুলে যাইতে না, আমরা বই খাতা লয়ে পড়ে যাই, অ্যাক্সিডেন্ট হই। বর্তমান যে সরকার আছেন তার কাছে আমাদের আবেদন যে আমাদের এই সাঁকোটা আমরা একটা ব্রিজ চাই। সার্বিক অবস্থা বিবেচনা করে সমাধানের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমি সেখানে আমাদের উপজেলা ইঞ্জিনিয়ারকে পাঠাবো, সে যে ওখানে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে কি করা যায় সমাধানের রাস্তা আমরা বের করব। চলাচলের একমাত্র এই পথটি দ্রুত সমাধান করে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। মিফতা গালিব, মাই টিভি।